পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান, এবং আমার ডানে রয়েছেন লেখক গবেষক মাহমুদ রেজা চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে বর্তমান সরকার যারা দায়িত্ব নিলেন এবং তাদের আশেপাশে যারা আছেন, তারা তিনটে এজেন্ডা আসলে ঠিক করেছেন। একটা হচ্ছে বিচার, আরেকটা হচ্ছে সংস্কার, এবং আরেকটা হচ্ছে নির্বাচন। তো আমি আপনাদের দুজনের কাছেই বুঝতে চাই, নির্বাচনের যেহেতু আর এখন 1 মাস আছে, নির্বাচনের পথে বাংলাদেশ, নির্বাচন কেমন হবে এবং তার আগে আসলে বিচার এবং সংস্কার কি হলো, কতটা হলো, সেটাও একটু আপনাদের কাছে বুঝতে চাই, এবং এটার আলোকে আসলে নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে এবং কেমন নির্বাচন দেখছেন। না, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে নির্বাচনের তো সময়সীমা তো ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখ। যদি প্রচার বন্ধ হওয়ার তারিখ বোধ হয় ফেব্রুয়ারির 10 তারিখ থেকে বোধ হয় প্রচার সেই অর্থে 1 মাস, সে অর্থে মাত্র 1 মাস বাকি আছে নির্বাচনের। যদি নির্বাচনের কথা আগে বলি, যদিও বাকি দুটো নির্বাচনের সাথেই সম্পর্কযুক্ত। নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মনে হয় যে একটা অনিশ্চয়তার বাতাবরণ যেটা সবসময়ই ছিল, যে নির্বাচন হবে কি হবে না। মানুষজন ইভেন যখন হচ্ছে কি আপনার নির্বাচনের যেই শিডিউল তফসিল ঘোষণা করা হলো, তখনও সেই সন্দেহটা ছিল। আমার মনে হয় এখন সেটা অনেকাংশেই কমে এসেছে। আমি একবারেই বলছি না যে সেটা এখনও নাই, এখনও অনেকের মনে খানিকটা হলেও সংশয় আছে, যেইটা হচ্ছে এই সংশয়টা আছে এখনো মানুষের মধ্যে। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ রাজনৈতিক দল মোটা দাগে নির্বাচন যে একটা বাস্তবতা বা একটা দিকে যেটা আমরা যাচ্ছি সেটাকে গ্রহণ করে নিয়েছে। বাট সেই জায়গা থেকেই আসলে পরবর্তী প্রশ্নগুলো চলে আসে, যে আপনি নির্বাচন দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে সহিংসতা ঘটতে পারে, যেই ঘটনাগুলো পরবর্তীতে ঘটতে পারে, এবং আপনার এই নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য একটা বেশ বড়সড় মাত্রার ভোটারের অংশগ্রহণ আপনার লাগবে। আপনি যদি দেখেন যে বাংলাদেশের হিস্ট্রি যদি আমরা দেখি, 91 সালে খুব সম্ভবত ভোটারের অংশগ্রহণ ছিল 55-56%-এর মতো। 96 সালে সেইটা অনেক বেড়েছে, 2001 সালে সেটা 74-75% মতো হয়েছে, 2008 সালে 80 বা 86% মতো বোধহয় ছিল। সো এই নির্বাচনে এসে আপনাকে অ্যাটলিস্ট তো হচ্ছে গিয়ে 60-70% জনগণের অংশগ্রহণ তো এই নির্বাচনে থাকতে হবে। না হলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে, যেহেতু আপনি যদি আমরা সর্বশেষ যেই নির্বাচনের আমরা কথা বলছি 2008, সেখানে যদি 86 থাকে, এটা যদি 50% বা তারও নিচে নেমে যায়, তাহলে তো এই নির্বাচন নিয়ে একটা এসে প্রশ্ন চলে আসবে। এখন সেটার জন্য আপনার যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের কনফিডেন্স লাগবে, 2 ভোটারদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটা লাগবে। এবং আমরা যখন এই নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছি, তখন কিন্তু একই সাথে এইটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন, আওয়ামী লীগকে তো আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের তো আপনি বাদ রাখতে পারবেন না। সো এই আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনের দিন নির্বাচনের কেন্দ্রে আসছে কতখানি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারা আদৌ আসতে চাবেন কিনা সেটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তারা আসতে চান, তাহলে আসলে তাদের ভোটের ফলাফলের জন্য বা তাদের ভোট দেওয়ার জন্য তাদেরকে আবার কোনো ধরনের শঙ্কার মধ্যে পড়তে হয় কিনা, তাদের নিরাপত্তাটা আপনি নিশ্চিত করতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন। আমরা একই সাথে জানি এখানে ভিন্ন ধর্মাবলম্বী অনেকজন, আমি সেই প্রশ্নটা রাখতে চাইছিলাম, যে সাধারণভাবে একটা পারসেপশন আছে যে মাইনরিটি ভোটাররা তারা যতই ঝামেলায় আওয়ামী লীগের সঙ্গে পড়ুক না কেন, তুলনামূলক বিচারে তারা আওয়ামী লীগের সঙ্গে কমফোর্টেবল। সো তাদের কি হবে, তারা ভোট দিতে আসতে পারছেন কিনা, এবং তাদের আসলে কি ঝুঁকি, না আসলে কি ঝুঁকি, ঝুঁকি কিন্তু তাদের আশা আছে, না আশা আছে। যদি না আসেন, তাহলে দেখা যাবে হচ্ছে কি যে রাজনৈতিক দল হারবে, তারা দায়ী ঘোষণা করছেন, বা ভবিষ্যতে আপনি যেটা জানেন যে আমরা এটার পরে তো স্থানীয় পর্যায়ে বিভিন্ন সার্ভিস ডেলিভারির ব্যাপার আছে। আপনি আসলেন না, তাহলে যেই জিতুক না কেন সে জানে যে হচ্ছে কি আপনি ভোট দিতে চাননি, তাহলে তার এক ধরনের একটা ক্রাইসিসের মধ্যে পড়ার একটা পসিবিলিটি আছে। তো সেইটা এড়াবার জন্য যদি কেউ আসতে চান, তাহলে হচ্ছে কি যদি কোনো দল মনে করে যে ভোটগুলো আমার দিকে যাবে না, তাহলে সেটা আসার নিরাপত্তাটা সরকার দিতে পারবেন কিনা। তো মানে পুরো ব্যাপারটা সরকারের এই নিরাপত্তা দেওয়ার একটা নিশ্চয়তা দেওয়ার একটা জায়গার মধ্যে চলে আসছে।
এবং সেই জায়গাটাতে এসে এখনও আমাদের আমার মনে হয় যে শঙ্কার একটা জায়গা আছে। আমরা ডিসেম্বরের 18-19 তারিখের দিকের ঘটনাগুলো আমরা দেখেছি কি হয়েছে, সংবাদ মাধ্যমে আক্রমণের কথা। তারপরেও যদি আপনি দেখেন, এরপরেও আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে যে আক্রমণের ঘটনাগুলো ঘটেছে, মানে সেগুলোর হচ্ছে গিয়ে কিছু মানে রেকর্ডেড ঘটনা আছে। এটা নিয়ে যে কেউই হচ্ছে গিয়ে আপনার এক ধরনের ক্রাইসিস ফিল করতে পারেন। তারপরে শুধু তো ভিন্ন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের ঘটনাগুলো নয়, একই সাথে আমরা দেখেছি যে মব মেন্টালিটির যে ঘটনাগুলো সেইটা আমরা দেখেছি। গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হাইকোর্টের মাজারে সেখানে ওরস হতেন দেওয়া বা না দেওয়া নিয়ে হচ্ছে গিয়ে আমরা এক ধরনের মব কালচারের বিস্তার আমরা দেখেছি। এবং এই জিনিসপত্র এবং গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে ভোলার লালমোহনে, সেখানে জামায়াত ইসলামের একটা ক্যাম্পেইন কে কেন্দ্র করে যে জামাতে ভোট দিলে ভেস নিশ্চিত হবে সেটা নিয়ে, এবং আপনি জানেন যে আহত হয়েছেন সেটা নিয়ে নৌবাহিনীর এসে তারা এটা ইন্টারফেয়ার করেছে এবং তাদের গাড়িতে অ্যাটাক করার মতো চেষ্টা হয়েছে, এবং তার মাঝখানে হচ্ছে 30 জন আহত হয়েছে। তার মাঝখানে আপনার বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তেজতুরি বাজারে মারা গেলেন। তাহলে এই যে ঘটনা, এবং এই নির্বাচনী তফসিল ঘোষণার পরে সম্ভবত 8 জন বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে মারা গেছে। তফসিল ঘোষণার সাথে সাথেই তো ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো ঘটনাটা চট্টগ্রামে এরশাদুল্লাহ বিএনপি নেতা, তিনি মারা যাননি, গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু আরেকজন মারা গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর কোনো কিছুই এখন পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যত বলুন না কেন যে একদম সবচেয়ে উৎসব মুখর নির্বাচন এটি দিবেন, কোনোটাই কিন্তু হচ্ছে গিয়ে সেই কনফিডেন্সটা এখন পর্যন্ত আনতে পারে না। মানে বিষয়টা হচ্ছে মানুষের ভোট দেবার ইচ্ছা আছে, আমি বলছি না যে সেটা নিয়ে আগ্রহ আছে। রাজনৈতিক দলগুলোর আমরা দেখছি যে ক্যাম্পেইনের জায়গাগুলোতে আস্তে আস্তে তারা ইনভলভ হওয়া শুরু করেছেন। আপনি একটা ফেস্টিভিটির দিকে যাচ্ছেন, কিন্তু সেইটাকে যদি হচ্ছে কি আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে সাপোর্ট দিতে না পারে, বা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের উপরে যদি জনগণের কনফিডেন্স যদি না থাকে, তাহলে কিন্তু হচ্ছে এই জায়গাটা থেকে আমরা একটা বড় ধরনের ঝুঁকির মুখে থাকবো। এবং সেই ঝুঁকি যদি আপনি দূর করতে না পারেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণের যে হারের কথা আমি শুরুতেই বললাম, সেটা যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, তাহলে আমাদের গণতন্ত্রের দিকে যে যাত্রা সেইটা কতখানি অংশগ্রহণমূলক হলো, সেই প্রশ্নটা যদি শুরুতেই থাকে, তাহলে এরপরে আপনি যেই সংস্কারগুলোই আনুন, সেই সংস্কারগুলো একটা কোনো না কোনো মানে প্রশ্নের মুখে হচ্ছে গিয়ে পড়ে যাবে। সো আর রিফর্মের ব্যাপারটা কি আমরা পরে, আমার মনে হয় একটু পরে আলোচনা করি, কারণ আপনি সরাসরি রিফর্ম আর বিচারের আগেই নির্বাচনে চলে গেছেন, এবং আমরা যদি রিফর্ম এবং নির্বাচন বিচারের আলোচনাটা করি তাহলে এটা মেলাতেও সুবিধা হবে। বাট আপনি আউটসে যে রাইটলি পয়েন্ট আউট করেছেন যে নির্বাচনকে ঘিরে কী ধরনের সংশয়, সংকট, অনিশ্চয়তা আছে। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী। ধন্যবাদ চিল্লুর আপনাকে, ধন্যবাদ আমার সহ সাথীকে। আজকের আলোচনার বিষয়বস্তুটা, যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র, আমি ঠিক পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যতটা বলবো, সেই পলিটিক্সটা আমি সোশ্যালজিক্যাল পার্সপেক্টিভ থেকে বেশি দেখতে চাই। এটা যেহেতু আমার এটা ডিসিপ্লিন। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসের এক অর্থে আমি কোনো সাংস্কৃতিক ডেভেলপমেন্ট বা চর্চা বাংলাদেশে বহুদিনই দেখি নাই। অনেক বিষয়ে বাংলাদেশে বিচার হয় নাই, এবং এবারও যে বিচারটা প্রত্যাশা ছিল মানুষের মনে, সাধারণ মানুষের মনে, সেই বিচার কিন্তু হয় নাই। মানে দৃষ্টান্ত, আপনি কয়েকটা বিচার করলেন, একটা সাজার রায় দিয়ে দিলেন, কিন্তু এটার ফার্দার ডেভেলপমেন্টটা কী বা ফার্দার এক্সিকিউশন পলিসিটা কী, এটা আমরা এখনও দেখি নাই। সংস্কার জিনিসটাকে আমি মনে করি এটা দীর্ঘ একটা প্রসেসের ব্যাপার। ইট ক্যানট বি হ্যাপেন ওভার দ্য নাইট। এটা সংস্কার করতে হলে আপনাকে নিজের মানসিক সংস্কার প্রয়োজন আসে। আমি কি পুরাতনকে রাখে নতুন কিছু করতে চাই, নাকি নতুনকে গ্রহণ করে নতুনভাবে এগোতে চাই? আমরা যতটুকু দেখি 54 বছরের ইতিহাসে, আমরা কিন্তু পুরাতনকে রেখে নতুন কিছু করার চেষ্টা করি, মানে অন্যের সংস্কার চাই, নিজের সংস্কার না। অতএব সেই সংস্কারের যে প্রসেসটা সমাজকে বদলাতে পারে, সমাজ না বদলালে রাষ্ট্রও বদলাবে না, সেই সংস্কারটা দীর্ঘদিনের প্রসেসের ব্যাপার। এবং এটারও কথা বা কাজে যতটা হয়েছে, লেখায় যতটা হয়েছে, বক্তৃতায় যতটা হয়েছে, এটা কার্যকরিতা চর্চাটা ততটা হয় নাই, কোথাও হয় না, কোনো ক্ষেত্রেই না।
এই দুটোর প্রভাব পড়বে গিয়ে নির্বাচনে সরাসরি। কারণ নির্বাচন যদি দেখেন 72 সাল থেকে যদি শুরু করি আমি, তা আপনি দেখবেন 2024 সাল পর্যন্ত যে ইলেকশন, 2019 সাল বা 24 সাল সম্ভবত লাস্ট ইলেকশনটা, 24 যে ইলেকশন, কোথাও কিন্তু সেই অর্থে গণতান্ত্রিক নির্বাচন আমি বলতে পারি না। কারণ এটা অনেকটা একক দলীয় প্রভাবে নির্বাচন হয়েছে, সবসময় ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব ছিল। তো এই যে আপনার প্রসেসটা 72 সাল থেকে 24 সাল পর্যন্ত কোথাও কিন্তু সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সৎ, একেবারে শৃঙ্খলিত নির্বাচন ঘটে নাই। কম বেশি সময়ের সাথে সাথে সব কিছু বদলেছে, এবং সবচেয়ে আশা যেটা ছিল যে আপনার এই 24-এর আন্দোলনের পরে 24-এর আন্দোলন যারা করেছে বা যারা যুক্ত ছিল তাদের কাছে কি কোনো এজেন্ডা ছিল, মানে কমপ্লিট এজেন্ডা, যে আমি সত্যিকারভাবে পরিবর্তন চাই? আমার কাছে কেন জানি মনে হয়েছে তাদের কাছে সেরকম ছিল না। তাদের কাছে একটা এজেন্ডা ছিল, রিমুভ দ্য প্রেজেন্ট দ্যাট গভর্নমেন্ট, দ্যাট ওয়াজ দেয়ার, তারপর দেখা যাবে কি হয়, জাস্ট রিমুভ। কিন্তু একটা জিনিসকে পরিবর্তন করতে হলে আপনার যে সমাজ এবং রাজনীতির পরিবর্তন দরকার, সেরকম কোনো এজেন্ডা সেই 24-এর আন্দোলনের সাথে যুক্ত তাদের মধ্যে ছিল বলে আমরা পরবর্তী পর্যায়ে দেখি নাই। তা আমার মনে হয়েছে যে যেহেতু আমরা যেটা আমরা অফ দ্য ক্যামেরা বলছিলাম যে আমরা অনেক কথা বলি, কিন্তু আমাদের কথা বলার মেরিটসটা কোন দিকে, আমরা কথা কেন বলতেছি, কার পক্ষে বলতেছি, সেটা কিন্তু আমরা স্পষ্ট করি না। সবসময় মনে হয় আমি নিজের পক্ষে বলতেছি, আমরা কেউ না কেউ বিভিন্নভাবে নিজেদের এজেন্ডা তৈরি করে নেই, সেটাকে চরিতার্থ করার জন্য বলতেছি। এবং এটা যদি সত্যিকার হয়, আমার শঙ্কা হয় যে এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যে দলই আসুক না কেন, জনগণের ভোটে যে দল, সেখানেও কিন্তু আপনার ওই সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, কেউ না কেউ সেখান থেকে বাদ যাবে, কেউ না কেউ হয়তো হবে না। তবে সেই অর্থে নির্বাচনের রেজাল্টটা হবে না কেন? হবে না এই কারণে, মানে হওয়াটাই তো আইডিয়াল না, আইডিয়াল ইজ নট রিয়েলিটি অল দ্য টাইম, তাই না? আইডিয়াল আমি অনেক কিছু মনে করতে পারি, কিন্তু সেটা কি রিয়েলিটি, সেটা তো আমি বলতে পারি না। সেটাকে ডিসাইড করবে, মানে রিয়ালিটিটা এটা ডিসাইড করার যে পরিবেশ এবং যে সংস্কৃতিটা, সেটা অ্যাবসেন্স, জনগণ ডিসাইড করবে। সেই জনগণ কি সেই মাত্রায় পরিবেশ, বাংলাদেশের এখনকার পরিবেশ তো মবের পরিবেশ, এবং সেটা রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ী মব। জিলুর উইথ ডিউ রেসপেক্ট, এই মবটা শব্দটা আমরা ব্যবহার করতেছি কিন্তু 24-এর পর মব, জাস্টিস, মবই, এই মব সংস্কৃতিটা কিন্তু আগেও ছিল, আমরা তখন মব বলতাম না। এই মাত্রায় বাংলাদেশে কখনোই ছিল না, এই মাত্রায় ছিল না, বিকজ এই গভর্নমেন্টের কাছে এটা এবং কখনোই এটা আগে কেউ বলেনি যে মবকে পেশার বলতে হবে, এবং যারা এটা করছে তারা সাফারার, তারা ভুক্তভোগী, কাজে তাদের এটা রাইট আছে। না, এটা কেউ বলে নাই, এটা কেউ বলার পরিবেশও ছিল না, কখনো বলেনি, বলার পরিবেশও কিন্তু ছিল না। অতএব আমি মনে করি যে যেহেতু জনগণের কাছে এখন কারণ জনগণের কাছে সামনে কি আছে, যেমন আজকে আমি একজন সাথে, আমি দেশে আসলে চেষ্টা করি সব লেভেলের লোকদের সাথে কথা বলতে, তাদের ওপিনিয়নটা, ফিডব্যাকটা শুনতে। অধিকাংশ ক্ষেত্রে অনেকেই বলতেছেন যে নির্বাচন কি হবে, আজকে 1 মাস মাত্র বাকি আছে, এখনো মানুষ বলছে নির্বাচন কি হবে। তার অনেকগুলো কারণ আছে, কারণ এত ঘন ঘন একে মারে, তাকে ধরে, তাকে কাটে, এই যে একটা, আবার কথা যদি যাই মব জাস্টিস, এইটা যে শুরু হয়েছে 2024-এর মাঝখান থেকে, এটা খুব দুঃখজনক। এটা প্রমাণ করে পলিটিক্যাল লিডারশিপ ইজ ভেরি মাচ ইন ক্রাইসিস অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ ইজ অ্যাবসেন্স। পলিটিক্যাল লিডারশিপের জন্য যে ম্যাচিউরিটি দরকার, যে লিডারশিপের যে ক্যারিশমা দরকার, লিডারশিপের যে অনেস্টি দরকার, লিডারশিপের যে ফরসাইটনেস দরকার, সেটা কিন্তু অ্যাবসেন্ট, টোটালি অ্যাবসেন্ট। কারণ আপনার সত্যি কথা বলতে গেলে আপনার বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব, উনি কিন্তু সাংবাদিক সামনে উনি বলেনি আমি তো রাজনীতি বুঝি না, হ্যাঁ, আমি যেটা করতেছি আমার এই কাজ আমি করব। কিন্তু আমি মনে করি ওনার জায়গায়, মনে করেন আমি থাকলাম, আমি নির্বাচন বুঝি না বা আমি রাজনীতি বুঝি না বলে আমি রাজনীতির কোনো ডিসিশনও দেওয়ার আমার যোগ্যতা থাকা উচিত না, আমার বলাও উচিত না। আই হ্যাভ টু সে যে আই আন্ডারস্ট্যান্ড ইন মাই ওয়ে, ইউ মে আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ে, উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, কিন্তু আমরা সেটা করতেছি। আমার সব কিছু বলে আমাকে এই জিনিসটাকে মনে হয়েছে একটা ক্যাওয়াস সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এবং এর মুক্তি কিভাবে সহজভাবে হবে, ইট ইজ স্টিল ইন ডার্ক।
সো প্রফেসর আসিফ সাহেব, আপনি সংস্কার এবং নির্বাচন মানে বিচারের প্রসঙ্গটা আলোচনা, তো বিচারটা অনেক সময় মনে হচ্ছে এটা কেবল আশ্বাস আশ্বাস আশ্বাস, আশ্বস্ত করবার জন্য যেটুকু করতেই হয় সেটুকু করা, করবার সক্ষমতা আছে কিনা বা করবার সদিচ্ছা আছে কিনা বা বিচারটাকে আসলে বিচারের মতো করতে চাওয়া, সেটার একটা বড় ঘাটতি দেখা গেছে। সংস্কারটা রেটরিক ন্যারেটিভ বয়ানের মধ্যেই সীমাবদ্ধ অনেকে মনে করেন, যদি ভিন্ন মত আপনি থাকেন। সে নির্বাচনটা তো এখনও কারো কাছে এটা একটা ধোঁকাই হচ্ছে, মানে অতীতে যেমন 14তে হয়েছে, 18তে হচ্ছে, 24 হয়েছে, একটু ভিন্ন ধর্মে, ভিন্ন ফর্মস, ফ্যাশনে, ভিন্ন স্টাইলে আরেক ধরনের ধোঁকা। না, প্রথমত আমি মানে আপনার শেষ কথাটার সাথে পুরোপুরি একমত না। মানে এখন আমি যেটা বললাম যে মানুষের মধ্যে একটা সংশয় আছে, কিন্তু এখনও আমার মনে হয় যে মানে একদমই পুরোপুরি যে নির্বাচনটা একদমই ধোঁকা হবে বা ওইরকম জায়গায় আমরা এখনও পৌঁছাইনি। সো আমার এখনও মনে হয়, এবং মানে রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিস পরবর্তীতে কী হবে, কারণ রাজনৈতিক দলগুলোর অনেকের বক্তব্যই একটা সংশয়ের আমি একটা ছায়া দেখছি। এখন তারা যদি সেটার উপরে অ্যাক্ট করার ডিসিশন নেন, তাহলে নির্বাচন নিয়ে এবার তাদের কার মুখে কি অন্তরে কি সেটাও বোঝা মুশকিল। সংস্কারের ব্যাপারটা হচ্ছে, আমি একটু বলি, আমি এখানে একটু বিনয়ের সাথে কয়েকটা বিষয়ে একটু দ্বিমত পোষণ করি। যে প্রথমত এই আইডিয়াটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে এবং আমি এটাকে মোটেও গ্রহণ করি না। যে আমি এটার গুরুত্ব অস্বীকার করি না যে মানসিক সংস্কার বা সমাজ ভালো হয়ে যেতে হবে, এটা হবে না। দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। দুনিয়ায় এমন কোনো রাষ্ট্র নাই যেখানে হঠাৎ করে মানুষজন বা হচ্ছে গিয়ে সরকার বা রাষ্ট্রপ্রধান একদিন ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে আমরা সৎ হয়ে যাবো এবং তার ফলে সংস্কার চলে আসবে। দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। এটা হয় না। যেটা হয় পলিটিক্যাল সায়েন্সে আমরা যেটাকে, রাষ্ট্রবিজ্ঞানে আমরা যেটাকে বলি, যে আপনি ধরে নেন যে এসেনশিয়ালি আপনার হাতে দুইটা অপশন আছে। আপনি ধরে নেন যে মানুষ ভালো হয়ে যাবে, সেটার ভিত্তিতে যদি আপনি কাজ করেন সেটা একরকম। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে আপনি খারাপ লোকগুলোকেই আপনি নির্বাচিত করবেন, কিন্তু খারাপ লোকগুলো আপনি রুলস অফ দ্য গেমটা এমনভাবে সাজাবেন। এটা হচ্ছে গিয়ে এটা খুব সম্ভবত ভুলে গেলাম আমি, পোলানির কথাটা কার জানি, যে আপনি পপারের পয়েন্টটা হচ্ছে এইটা, যে আপনি গভর্নমেন্ট সিস্টেমটাকে এমনভাবে অর্গানাইজ করবেন যাতে আপনি যে খারাপ লোক, সে যদি যে খারাপ কাজ করতে চায় তাহলে যেন সিস্টেমেটিক একটা বাধার সম্মুখীন হয়। মানে আপনার চেকস অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা, যে আপনি এক্সিকিউটিভ খুব ওভার পাওয়ারফুল, ঠিক আছে, কিন্তু এক্সিকিউটিভ চাইলেও অনেক কিছু করতে পারছেন না। এটা যে সবসময় কাজ করে তা না। আজকে ইউএসএতে ট্রাম্প দেখাচ্ছেন সেটাও সবসময় কাজ করে না, কিন্তু আবার 2016 অনওয়ার্ড যে ট্রাম্প ছিল, সে কিন্তু অনেক ক্ষেত্রেই সিনেটের যে পাওয়ার সেটার কাছে তাকে নতি স্বীকার করতে হয়েছে। ওবামার হেলথ কেয়ার সেটাকেও সে পুরোপুরি উড়াই দিতে পারেনি। সো আপনার এই ইনস্টিটিউশনাল যেই ব্যারিয়ারটা আপনি তৈরি করেন, সেটা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত কাজ করে সেটা, এবং এটা যে অপরচুনিটিটা তৈরি করে, সেই অপরচুনিটিটাকে ব্যবহার করে দেন আপনি অন্য চেঞ্জগুলো করতে পারেন। মানে আপনি যখন রুলস অফ দ্য গেম তৈরি করেন, এগেইন রুলস অফ দ্য গেম যখন আপনি চেঞ্জ করছেন, তার মানে যে পলিটিক্যাল পার্টিগুলো সব ভদ্র হয়ে যাবে তা কিন্তু না। তারা স্টিল চেষ্টা করবে হচ্ছে গিয়ে এইটার ফাঁক ফোকর দিয়ে আমি কি কাজ করতে পারি, এবং তখন হচ্ছে গিয়ে মিডিয়া, সোশ্যাল মানে সিভিল সোসাইটি, তার কাজ হচ্ছে আমি যে অপরচুনিটিটা পেলাম রুলস অফ দ্য গেমটা তৈরি হওয়ার ফলে, সেইটাকে ব্যবহার করে আমি কীভাবে হচ্ছে গিয়ে আটকাতে পারি। সংস্কারের ক্ষেত্রে, এবং সংস্কারের প্রশ্নটা কিন্তু নির্বাচনের প্রশ্নের সাথে জড়িত, কারণ আমরা অনেকে একটা জিনিস নিয়ে কথা বলছি না, যে এই সংস্কার কিন্তু শুধুমাত্র জাতীয় নির্বাচন হচ্ছে না, এই সংস্কার কিন্তু একই সাথে একটা রেফারেন্ডাম হচ্ছে। সেই রেফারেন্ডামের মাধ্যমে আপনি কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যার একটা লিমিটেড পাওয়ার থাকবে, সেটার একটা পথ আপনি তৈরি করে দিচ্ছেন। রেফারেন্ডাম সম্পর্কে মানুষ খুব একটা সেটা কথা হচ্ছে না। এবং সেই রেফারেন্ডামের সাথে কিন্তু এই সংস্কারের বিষয়টা হচ্ছে গিয়ে জড়িত। এখন দেখুন সংস্কারের ঝামেলাটা কী হয়েছে, প্রবলেমটা কী হয়েছে। আমি মনে করি যেটা, যে আমরা ট্র্যাডিশনাল পলিটিক্যাল সায়েন্সে যেটাকে আমরা রেভলিউশন বলি, 5ই আগস্ট সেই রেভলিউশন ছিল না। এইটা কোনোভাবেই হচ্ছে বিপ্লব ছিল না। কিন্তু তার মানে এটা যে সিম্পল একটা রেজিম চেঞ্জের আন্দোলন, আমি সেটাও মনে করি না। আসেফ বায়াতের একটা কথা আছে, উনি যখন আরব স্প্রিং নিয়ে কথা বলছিলেন, উনি তখন পোস্ট 2001-এর পরে যে আন্দোলনগুলো হয়েছে, যেমন আপনি ধরেন আরব স্প্রিংয়ের কথা যদি ধরেন, বা হচ্ছে গিয়ে কালার রেভলিউশনের যে কান্ট্রিগুলো ছিল, বুলডোজার রেভলিউশন, টিউলিপ রেভলিউশন, বা হচ্ছে গিয়ে রোজ রেভলিউশন, এগুলোকে যদি ধরেন, উনি এগুলোর কথা ধরে বলেছিলেন যে এইগুলো আসলে এত বেশি অতীতকালের মতো যে সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ করে দেওয়ার মতো রেভলিউশন না, আবার এটা এত ছোটও না যে এটাকে আপনি সিম্পল রেজিম চেঞ্জের মধ্যে ফেলতে পারেন। উনি এটা একটা নাম দিয়েছিলেন, নামটা হচ্ছে রেভলিউশন, মানে ম্যাস মুভমেন্ট, যেটার উদ্দেশ্যটা হচ্ছে পলিটিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ নিয়ে আসা।
আমার কাছে মনে হয় যে আমাদের আগস্ট 5-এর যেটা সেইটা ওই ডেফিনেশনাল পার্সপেক্টিভ থেকে এটা ছিল একটা রেভলিউশন। কারণ আগস্ট 3-এ আপনি যদি মনে থাকে যে নাহিদের যে বক্তব্যটা যে আমরা শুধুমাত্র শেখ হাসিনার পতন চাই না, আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যেখানে যাতে স্বৈরতন্ত্র বা ফেরত ফ্যাসিবাদ না আসে। আমাদের যখন কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনটা তৈরি হলো, সে কিন্তু সেই একই অ্যাসপিরেশনের কথাই বললো, যে বিভিন্ন কমিশনগুলো সে একই অ্যাসপিরেশন দিয়ে তৈরি করলো। সো আমার কাছে সেটা ইম্পর্টেন্ট। প্রবলেম যেটা হয়েছে এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত যে এইটা পলিটিক্যাল পার্টি কর্তৃক কন্ট্রোলড একটা আলোচনায় থেকে গেছে। এটা বিএনপি, এনসিপি, জামাত, সিপিবি, কিছু ক্ষেত্রে গণসংহতি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এইখানে সাধারণ মানুষের অংশগ্রহণের স্কোপটা একদম মানে ছিলই না, যার ফলটা ফলছে এখন যেটা হচ্ছে, আপনি মানুষজনকে বলছেন রেফারেন্ডামে ভোট দিতে, মানুষজন জিজ্ঞেস করছে আচ্ছা মানে আমি যে ইয়েস ভোট দিচ্ছি এটার মানেটা কি, আমি যে না ভোট দিচ্ছি এটার মানেটা কি। আবার 4টা পয়েন্ট আপনি দিয়ে যে 4টা পয়েন্ট দিয়ে যে এক জায়গায় 47টা বিষয়কে এখানে নিয়ে আসছেন, এটার মানেটা কি? হ্যাঁ ভোট দিলে কি আমার দল জিতবে, না ভোট দিলে কি আমার দল জিতবে? আমি মাত্রই হচ্ছে কি একটা ফিল্ড ইস্যুতে করে আসলাম যে সাথে, তো সেখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। অনেক মানুষ জিজ্ঞেস করছে যে দেখেন আগে যখন আমরা গণভোট দিয়েছি, আমি জানতাম যে হ্যাঁ ভোট দিলে জিয়াউর রহমান আসতেছেন, আমি জানতাম যে হ্যাঁ ভোট দিলে হচ্ছে এরশাদ, এইবার হ্যাঁ ভোট দিলে কে আসবে? এইটার কোনো উত্তর কিন্তু আমরা তাকে দেইনি। সে যখন জিজ্ঞেস করছে, আমি যখন বলার চেষ্টা করতেছি রিফর্ম বা, এবং এটাকে যখন আরও ভেঙে আপনি যখন উচ্চ কক্ষে নিয়ে আসবেন, উচ্চ কক্ষটা আসলে কি, এইটা আমি এখনো সাধারণ মানুষের সবার কাছে পরিষ্কার করিনি। এই কনস্টিটিউশনাল পজিশনগুলো কি, এইটা আমি ইসে করিনি। তাহলে এই মানুষগুলো যখন ভোট দিতে যাবে তখন তারা কিসের ভিত্তিতে ভোট দিচ্ছে আমি কিন্তু জানি না। এক যদি হয় সকল রাজনৈতিক দল বলে দিল বাবারা তোমরা হ্যাঁ ভোট দাও, তাহলে ওনারা হ্যাঁ ভোট দিচ্ছেন, এবং আমরা সেটাকেই ধরে নিচ্ছি জনগণের হচ্ছে গিয়ে গ্রহণযোগ্যতা, এবং সেটার ভিত্তিতে আপনি আমার কনস্টিটিউশনে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসবেন। হোয়াট ইফ সাধারণ মানে সকল পলিটিক্যাল পার্টি যদি সেই বক্তব্য না দেয়, তাহলে কী হবে? যদি না ভোট জয় হয় তাহলে কী হবে? কাজে এই যে সংস্কারের যে ঘটনাটা ঘটেছে সেটা সাফল্য তো ডিপেন্ড করবে রেফারেন্ডামটা পাশ করছে না ফেল করছে, এবং এই রেফারেন্ডামটা নিয়ে পরবর্তী সংসদে রাজনৈতিক দলগুলো আবার কি করবে, এটার কতটুকু অংশ তারা গ্রহণ করবে, কোনটাকে হচ্ছে গিয়ে তারা চেঞ্জ করবে, এই পুরো জিনিসটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে। সো নির্বাচন হয়তো অনেক বেশি নিশ্চিত, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের সংস্কারের ভবিষ্যৎ এখনও অনেকাংশে অনিশ্চিত, এবং সেটার কারণেই যে আমরা গণতন্ত্রে হয়তো ফেরত যাব, কিন্তু গণতন্ত্রের যে কনসলিডেশন হওয়াটা, প্রাতিষ্ঠানিকীকরণটা, যেটা আমরা 91-এর পরেও হচ্ছে গিয়ে করতে পারিনি, সেটার জন্য যে যতটুকু সংস্কার দরকার সেটুকু আমরা করতে পারবো কিনা সেটা নিয়ে একটা সংশয় আমার কাছে মনে এখনো আছে। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আমি অনেক অর্থেই আপনার সাথে একমত পোষণ করি। এই সব কিছুর পেছনে আমার কাছে মনে হয় যে আমাদের আসলে টু দ্য নেশন অ্যান্ড টু দ্য পিপুল অ্যান্ড টু দ্য ডেমোক্রেসি আমাদের কমিটমেন্ট হালকা। এটা আগেও ছিল, এখনও আছে, আগামী অন্ততপক্ষে আমার তো মনে হয় আরও 10, 15, 20 বছর একই রকম থাকবে। কারণ আপনি যখন গণতন্ত্র এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবস্থাপনা, যেখানে এখন পর্যন্ত যতগুলো ব্যবস্থাপনা আছে তার চাইতে মোর অ্যাকিউরেট মনে হয়, মোর পিপুল রিপ্রেজেন্টেটিভ মনে হয়, অন্যগুলোকে অতটা মনে হয় না। কিন্তু সেটা করতে হলে পিপুলকে তো বুঝতে হবে যে এই গণতন্ত্রের সংস্কৃতি, আমি সবসময় বলি কালচারটা কি, আমার গণতান্ত্রিক কালচারটা কি যে আমার পার্টি, আমার গণতান্ত্রিক কালচারটা কি টু ফলো মাই লিডার, অর আমার কালচার গণতান্ত্রিক কালচারটা কি টু ইন্ডিপেন্ডেন্স অফ সাম পকেট অর সাম গ্রুপ। এই জিনিসটাতে এখানে যেটা মানে অ্যাবসেন্ট করে সেটা হচ্ছে যে আমার গণতান্ত্রিক কমিটমেন্টে আমার দেশ কোথায়, সেই জায়গাটায় আমি মনে করি যে আমার দেশ এখনও সেই জায়গাটায় আসতে পারে নাই আমাদের সবার মিলে একতা বোধে। আপনার সাথে একমত যে আপনি একটা জায়গায় বলেছেন যে সংস্কার জিনিসটা চট করে আসবে না, সকালবেলা উঠেই যদি আমি মনে করি যে সব বদলে গেল সেটাও হবে না। আই ডু এগ্রি। ওইখানে একটা কথা আছে, গল্প আছে, সেটা হচ্ছে যে এক লোক আপনার চিন্তা করলো সে বিশ্বকে বদলে দেবে, তো অনেকবার সে চেষ্টা করলো বিশ্বকে বদলাতে, বিশ্ব পরিবর্তন হলো না। তারপর সে ভাবলো বিশ্ব পরিবর্তন হবে না, আমি আমার দেশকে বদলে দিই। অনেক বছর সে চেষ্টা করলো, তার দেশকে পরিবর্তন করতে পারলো না।
তারপর সে হতাশ হয়ে আসলো যে দেশও পরিবর্তন হলো না, বিশ্বকেও পরিবর্তন হলো না, ঠিক আছে আমি আমার ঘরকে পরিবর্তন করি। আসলো ঘরকে পরিবর্তন করতে, ঘরও পরিবর্তন হলো না। তখন সে তার গুরুর কাছে গেল, যে বললো যে আমি অনেকবার চিন্তা করলাম, এটাকে পরিবর্তন করি, বিশ্বকে পরিবর্তন করি, দেশকে পরিবর্তন করি, পরিবারকে পরিবর্তন করি, কোনোটাই হয় নাই। তখন উনি উত্তর দিয়েছিলেন, তোমার সব পথটাই ভুল। বলে কেন ভুল? তুমি নিজেকে পরিবর্তন করো আগে। তো এখন আমি কি নিজেকে পরিবর্তন করেছি আমার দেশের প্রতি? আমার যদি 71 সালের সেই স্পিরিটের কথা বলি, আমি কি 71 সালের স্পিরিটের সাথে একাত্মবোধ করেছি ফ্রম মাই হার্ট, ফ্রম মাই সোল? আমি তো ধরেন 54 বছরের রাজনীতি তো অনেকটা নিজের চোখে দেখা রাজনীতি। সেখানে প্রতিটা পদে আমি যেটা লক্ষ্য করেছি, আমি আমাকেই পরিবর্তন করি নেই, কিন্তু আমি আমাদের কল্যাণটা চাচ্ছি, আমাদের কল্যাণ চাচ্ছি। আমাকে এই যে আমাকে পরিবর্তন, সেটা তো বলে কয়ে আসলে হবে না। মানে আমি আসিফ শাহের সঙ্গে ওই জায়গায় একমত, এটা আসলে ব্যবস্থাটাই আসলে নিশ্চিত করতে হবে, এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থা আসলে আপনি চান কিংবা না চান আপনাকে বদলাতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনি মন থেকে না চাইলেও আপনাকে ওই সিস্টেম যেটা চায় সেটাকে অবশ্যই, কিন্তু সেই সিস্টেমের জন্য তো আপনাকে একজন লিডার চাই, সেরকম ফারসাইডেড, সেরকম অনেস্ট, সেরকম কমিটমেন্ট, সেরকম স্ট্রং একটা লিডার চাই। আপনি কিউবার কথা বলেন, কিউবা কি লিডার ছিল না? সে তো চেঞ্জ করছে সিস্টেমকে। সেই আপনার আমরা এই লিডারশিপের আলোচনাটায় আসি। তার আগে আপনি যেহেতু 1971-এর কথা বলেছেন, আমরা বিগত মানে পাস্ট রিজিমে যেটা দেখেছি, ইতিহাস বিকৃতি, ইতিহাস নিজের মতো করে লিখবার চেষ্টা, আর অভ্যুত্থানতের পরিস্থিতি, সেটাকে আপনি রেভুলেশন বলেন, রেফুলেশন বলেন, আপরাইজিং বলেন, তারপরে দেখলাম ইতিহাস মুছে ফেলবার একটা চেষ্টা। আপনার কোনো অবজারভেশন আছে এই জায়গায়? আমার এটা আছে যে ইতিহাস মুছে ফেলার চেষ্টা কিন্তু আমরা এই যে প্রথম করতেছি তা না, কিন্তু আমরা কিন্তু ইতিহাস এখন বাংলাদেশে একটা সমস্যা, আমি আপনার কথার মানে কথাটা বললেন বলে বলছি, কিন্তু আপনাকে মিন করছি না। বাংলাদেশে একটা সমস্যা যে আমরা প্রথম না, আগেও হয়েছে, কাজেই অথবা প্রতিবেশী দেশে হয়েছে, এখন মাইনরিটি ইস্যু নিয়ে যখন আলোচনা করি, হ্যাঁ ভারতে তো হচ্ছে এরকম, বা ওরা এটা করছে। আমি সেটা মিন করি না। আমি মিন করি যে আমরা যখন বলবো যে এটা হয় নাই, তখন আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, ইতিহাসের পাতা পড়তে হবে যে ইতিহাস আমরা কি দেখছি। তো আমরা যখন 54 ইয়ার্সে আমরা যখন সেরকম কোনো দেশপ্রেমিক বা সেরকম কোনো ফারসাইডেড লিডারকে পাই নাই আনফর্চুনেটলি, তখন আমরা কিন্তু বলতে পারি না যে আমরা এইটাই প্রথম হচ্ছে। বা আমরা যখন একটা জিনিসকে প্রেজেন্ট করি, কীভাবে প্রেজেন্ট, যেমন ধরুন আপনি যদি বার্গার কিংয়ে যেটা বার্গার অর্ডার করেন, হয়তো এটা $10, সে ফর হোয়াট এভার টাকা ইজ, আপনি এই সেম বার্গার, সেম রেসিপি আপনি যদি এসে ইন্টারকন্টিনেন্টাল অর্ডার করেন, দ্যাট উইল বি $50. হোয়াই? দি প্রেজেন্টেশন, মেইন ইজ নাথিং, রেসিপি ইজ দ্য সেম। তো সেই প্রেজেন্টেশনটা কোথায়? আমার একটা লিডার যখন কথা বলে, তার কথার মধ্যে যদি আমি বুঝতে পারি, দেখতে পারি যে সে আসলে তার নিজের দলকেও না, বরং তার নিজের পার্সোনাল এজেন্টটাকে, তার দলীয় এজেন্ট তৈরি করতেছে, আই ক্যানট রেসপেক্ট হিম আর স্যালুট হিম এজ লাইক মাই লিডার। আমি যদি আপনার দেখেন, আপনাদের নিশ্চয়ই দক্ষিণ আফ্রিকা যখন নেলসন ম্যান্ডেলা প্রায় 18 বছর বা 19 বছর, আরও মনে হয় বেশি, 38 বছর মনে হয়, আপনার জেল খেটে যখন উনি বের হয়ে আসলেন, তখন উনি কার সাথে প্রথম মানে কোয়ালিশন করলেন? তার যে চিরশত্রু, যে তাকে এত বছর জেলে রাখছে, তার সাথে করেছে। এই প্রসঙ্গে যখন আপনি বলছেন, তখন আমি একটু উদ্ধৃত করতে চাই যে কালকেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে, সংবাদ মাধ্যমের সম্পাদক, প্রধান বা গুরুত্বপূর্ণ বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়, শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে তিনি বলছেন যে বিএনপি প্রতিহিংসার রাজনীতি না করে দেশকে সঠিক পথে আনতে চায়, এবং এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না, কথা প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। তো সেখান থেকে আপনি কিছুটা আশাবাদী হতে পারেন কি? আমি দুঃখজনকভাবে বলতে হয়, আমি আশাবাদী হতে পারি না, নট এট দ্য মোমেন্ট। উনি একটা কথা ফট করে এসে বলে দিলেন, 17 বছর দেশের বাইরে থেকে উনি এসে রাজনীতি করেছেন দূর থেকে, তারপর উনি ধরেন, সেটা তো ধরেন বাধ্য হয়ে বাইরে ছিলেন, নির্বাচন সেটাই হোক, বাইরে ছিলেন তো, তা আপনি সেখান থেকে এসে মাত্র 1 মাসও হয়তো হয় নাই, এখন যদি বলে আমি প্রতিহিংসার রাজনীতি করি না, না, আপনি যে আকাঙ্ক্ষার কথা সাউথ আফ্রিকার প্রেক্ষাপটে বলছিলেন, তো তার যে অভিজ্ঞতা, সেটা যদি হয়, কেউ যদি করতে চায়, সেটা পারবে কিনা? না, পারবে কিনা তো বড় কথা না, বড় কথা হলে করবেন কিনা বা করতে চান কিনা। বলছেন করতে চান, যেমন ধরেন আমাদের
আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি তারা সাউথ আফ্রিকায় গিয়েছিলেন ভিজিট করতে, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কি প্রক্রিয়া সেখানে হচ্ছে, বাংলাদেশ এটা করবেন, ঘুরে ওনারা এসেছেন, কিন্তু আমরা তারপরে আর কোনো ওনাদের কথাও শুনিনি, কাজও দেখিনি। আমার সেই অর্থে মনে হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, এটা উনি আসলে করতে পারবেন কিনা বা করবেন কিনা এটা বলার এখনো সঠিক সময় আসে নাই, এবং উই হ্যাভ টু ওয়েট ফর সার্টেন টাইম, স্পেশালি ফর দ্য ইলেকশন রেজাল্ট হোয়াট হ্যাপেন। তারপর যদি মনে করেন যে বিএনপি উইন করে, তারা যদি পাওয়ারে আসে, তারপর প্রধানমন্ত্রী যদি হন আপনার তারেক রহমান, দেন তার স্টেপগুলো দেখা যাবে উনি কি প্রতিহিংসার রাজনীতি করতে চাচ্ছেন না প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে চাচ্ছেন। এই প্রতিহিংসার রাজনীতির কিন্তু তাজাবাদি বন্ধ করাও কিন্তু একটা অধ্যায় পড়ে, আপনার মব জাস্টিসকে ট্রু জাস্টিসে রূপান্তর করা একটা অধ্যায় পড়ে, কারণ এগুলো সব কিছুই প্রতিহিংসা থেকে আসা। আপনি একসময় এ দল চাঁদাবাজি করতো, ফুটপাত দখল করতো, এখন যদি বি দল এসে সেই ফুটপাত দখল করে, সেটা কিন্তু আপনার ওই একই রকম হয়ে যায়, প্রতিশোধের রাজনীতি, কাইন্ড অফ প্রতিশোধ। প্রতিশোধের বিভিন্ন সেক্টর আছে, তো আমি সেই মতে মানে প্রশ্নের উত্তরে বলতে পারি যে যেটা বলেছেন তারেক জিয়া সাহেব, সেটা উনি কতটা মিন করেছেন তার চেয়ে তো প্রমাণ হলো এই সম্পর্কে মন্তব্য করতে গেলে উই হ্যাভ টু ওয়েট ফর এ সার্টেন টাইম। প্রফেসর আসিফ সাহান, ইতিহাসের প্রশ্ন, ব্যক্তিত্বের প্রশ্ন, নিজের মতো করে লিখবার প্রশ্ন, এবং একই সঙ্গে লিডারশিপ, যেটা মিস্টার চৌধুরী উল্লেখ করলেন। দেখুন, ইতিহাসের প্রশ্নের এটার ক্ষেত্রে মানে এটার উত্তর দেওয়ার ক্ষেত্রে এই আগেও হয়েছে, এইটা যখন নিয়ে আসা হয় তাহলে আমি একটা জিনিস চিন্তা করি যে আপনি এই বর্তমান যেটাকে আমরা রাপচার বলছি, এটাকে আপনি এসে কীভাবে দেখছেন? এটা কি সিম্পল একটা কন্টিনিউশন যে আগের একটা সরকারের বদলে আমরা নতুন সরকারে চলে আসছি? যদি সেইটা হয় তাহলে আপনি আগের উদাহরণ নিয়ে আসতে পারেন, আগে হয়েছে তো এখন হতে পারে, কিন্তু আপনি তো এটাকে একটা আসলে রাপচার হিসেবে দেখছেন, আপনি তো এটাকে দেখছেন একটা ক্রিটিক্যাল জাংচার হিসেবে, যেখান থেকে পলিটিক্সে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হবে। তাহলে সেই কোয়ালিটেটিভ চেঞ্জই যদি আপনি চান, তাহলে আপনি আগে এইটা হয়েছে সেটার ভিত্তিতে এটাকে জাস্টিফাই করার তো অপশন থাকে না, কারণ বক্তব্য তো এইটাই যে আগে এটা হয়েছে বলেই এবার এটা হতে পারবে না। সেটাই তো হচ্ছে কি আপনার মূলদণ্ড। আগে এই ঘটনাটা ঘটেছে, আমরা জানি যে এটা মানে গ্রহণযোগ্য একটা ঘটনা ঘটেনি, তার সেজন্যই তো আপনি এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, আদারওয়াইজ তো এ কথা বলার দরকার ছিল না। আপনি সেই, এবং এই ক্ষেত্রে অনেস্টলি স্পিকিং আমি যে কয়েকটা অ্যাক্টরকে সবচেয়ে বেশি দোষ দিই, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কেন আমি এটা বলি? এই অন্তর্বর্তীকালীন সরকারের অসম্ভব অসাধারণ সুযোগ ছিল একটা টোন সেট করে দেওয়ার, যে তাদের হাতে যে পরিমাণ লেজিটিমেসি ছিল। আমরা বিআইজিডি থেকে যখন সার্ভে চালানো হয়েছিল, আমার মনে আছে যে তখন দেশ সঠিক পথে যাচ্ছে, এই মানে জুলাইয়ের যে পর সেটার পার্সেন্টেজ ছিল 70%-এর উপরে। 100-র মধ্যে যখন নাম্বার দেওয়ার কথা বলা হয়েছিল, তখন 75 নাম্বার দিয়েছিল হচ্ছে গিয়ে প্রায় মানে 75 হচ্ছে তার এভারেজ স্কোর ছিল। এই পরিমাণ অ্যাকসেপ্টেবিলিটির একটা সরকার এসে তার একটা সুযোগ ছিল টোন সেট করে দেওয়া, যে আমরা পলিটিক্সটা করার সময় আমরা ডিউ প্রসেসটা ফলো করব, আমরা এই হরে দরে মামলা দিয়ে এইভাবে হচ্ছে গিয়ে আমরা গ্রেফতার করব না, আমরা যারা এই অন্যায় বা হত্যাকাণ্ড খুন এটার সাথে জড়িত ছিল তারা প্রসেসের মধ্যে দিয়ে বিচার হবে, যাদের এটার সাথে জড়িত নাই বা হচ্ছে এরকম কোনো প্রমাণ নাই তাদের বিরুদ্ধে অন্য ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই টোনটা সেট করার প্রত্যেকটা ক্ষেত্রে রুল অফ লটা কী হবে সেটা সেট করার একটা অপরচুনিটি তাদের ছিল। এটা আমি আপনার এখানে আগেও বলেছি যে একই সাথে এই সরকারের বেশ কিছু আপনার চ্যালেঞ্জও ছিল, কোনো পুলিশ বাহিনী ছিল না, সেটা ছিল না, সো আমি ওইটাকেও অ্যাকনলেজ করি। এখন তাহলে তার মূল দরকারটা ছিল তো হচ্ছে গিয়ে সেই বাহিনীর পুনর্গঠন, মানুষের মধ্যে সেই বিশ্বাসটা আনা যে ভাই আপনারা এই কাজগুলো করেন না। এইটা আনফর্চুনেটলি সরকার এই জায়গাগুলোর উপরে জোর না দিয়ে বরং যেটা দেখা গেছে যেটা পপুলিস্ট ডিসিশন নেওয়া শুরু করেছে, যে যখনই হচ্ছে কি আপনার বাইরে থেকে কোনো একটা প্রেশার আসছে, যে প্রেশারের মাধ্যমে আপনি এমন একটা ডিসিশনের দিকে যাচ্ছেন যে ডিসিশনটা আপনি খুব ভালো মতোই জানেন, ডিউ প্রসেসে আপনি এই ডিসিশন নিতে পারেন না। এটা সূচনা কিন্তু ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে কি অটো পাসের যে ব্যাপারটা, কোনো ডিউ প্রসেসে কোনো কান্ট্রি সেটা নিতে পারে না, কিন্তু আপনি যে মোমেন্টে ওইটাকে অ্যাকসেপ্ট করলেন, ইউ গেভ এ সিগন্যাল টু দ্য কান্ট্রি যে ওকে ফাইন, আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করলে আমরা অনেক কিছু হতে গিয়ে শুনতে পারি, এবং সেই প্রেশার আপনার উপরে বাড়তেই থাকলো। এবং
বিষয়গুলো এমন জায়গায় চলে যাচ্ছে যে যখন হচ্ছে গিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনি দাঁড় করানোর পরেও তার সাহায্য আপনি নিতে পারছেন না, এবং তার ফলে আপনি দেখুন যে এই যে নাম চেঞ্জ করার যেই প্রবণতা আমরা গত ইস্যুতে দেখছি, এটার একটা অংশ গ্রহণযোগ্য, সেটাতে আমি আপত্তি করি না, কারণ গত 15-16 বছরে যেভাবে আপনি পরিবারের সকলের নাম বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে নিয়ে এসেছেন, বাট সেটাকে একটা ডিউ প্রসেসে ফলো করে আপনি সেটা করতে পারেন। কিন্তু বিভিন্ন জায়গায় যে আপনি যদি দেখেন, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবারের নামে কতগুলো প্রতিষ্ঠান হল আছে, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরটা বাদ দিয়ে ওসমান হাদি হল করতে হবে, বাকিগুলোকে আপনি ইগনোর করলেন। আমি যেটা বললাম যে আপনি ওই যে বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা হল নামে যেটা আছে সেটাকে হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ করার ডিসিশন নিচ্ছেন, আই গেট দ্যাট। কিন্তু এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামে যেটা, এটা তো স্টাবলিশ হয়েছে এরশাদের সময়, হ্যাঁ ওটা হয়েছে ওই সময়, এবং এরপরে বিএনপি ক্ষমতায় এসেছে, জিয়াউর রহমানের নামেও বোধহয় এরশাদের সময় কেউই কিন্তু হচ্ছে গিয়ে এই নামগুলোকে চেঞ্জ করেনি। শরীফ ওসমান হাদির নামে যদি আপনার হল করতে হয়, হি ইজ অ্যান অ্যালামনাই, নোটেবল অ্যালামনাই, তার রিসেন্ট করতে হয়, আপনার তো নতুন হল বানানোর প্রক্রিয়া আছে এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে, আপনি সেটা করুন, এটাকেই আপনার চেঞ্জ করতে হবে। এই ডিসিশনটা এবং হচ্ছে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা আমার মনে হয় না যে সেইটা খুব গ্রহণযোগ্য কোনো সমাধানের দিকে আমরা যাচ্ছি, কারণ এটা ওইটাকেই মনে করিয়ে দিচ্ছে। কারণ যে ঘটনাটা গুরুত্বপূর্ণ, আপনি 72 to 75 শেখ মুজিবুর রহমানের যেই রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ব্যর্থতা, আপনি সেটাকে অ্যানালাইজ করেন, সেটাকে আপনি ক্রিটিক করেন, সেটাকে আপনি ক্রিটিসাইজ করেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। তার রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নিয়ে আপনি যে কোনো ধরনের সমালোচনা করতে পারেন, সেইটাও অ্যাবসলিউটলি রাইট। কিন্তু 60-এর দশকে, 70-এর দশকে, 71-এর যে ভূমিকা, এটা কিন্তু আপনি কোনোভাবেই মুছে ফেলতে পারবেন না। যত যাই বলুন না কেন, 71-এর মুক্তিযোদ্ধাদের যে কোনো ইস্যুতেই দেখেন, তারা যে মুক্তিযুদ্ধটা যখন করেছেন, তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছেন, তারা সম্মানের সাথে করেছেন। তাহলে এইটার যে অ্যাকনলেজমেন্টটা অ্যাটলিস্ট এত ক্রিটিসিজমের পরেও, যেটা আমরা জিয়াউর রহমানের মধ্যেও দেখেছি, এরশাদের মধ্যেও দেখেছি, পরবর্তী বেগম খালেদা জিয়ার মধ্যেও আমরা দেখেছি, সেইটাকে আপনি তারেক রহমান তো টুঙ্গিপাড়াও গিয়েছেন, টুঙ্গিপাড়াও ইসে করেছেন, সেইটাকে আপনি যখন একবারে পুরো জিনিসটা ইসে করে নিলেন, সেটা কিন্তু সিম্পলি আর ওই যে আগেও হয়েছে এখনো হচ্ছে সেই কন্টিনিউশনের মধ্যে থাকে না। এইটা বরং ওই পলিটিক্স অফ রিভেঞ্জ যেটা, সেটা হচ্ছে কি আপনার যে কথাটা, এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে এটা এই কারণে, আপনার যদি মনে থাকে যে ডেইলি স্টারের যে বিতর্কটা হয়েছিল, সেখানে নাহিদ ইসলাম এনসিপি উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আমাদের মনে রাখতে হবে যে এখানে যে আওয়ামী লীগের যে সমর্থক বা যারা আছে, তারা এই দেশের নাগরিক, এবং তাদেরকেও হচ্ছে গিয়ে সোসাইটিতে অ্যাবজর্ব করার একটা মেকানিজম থাকতে হবে। কিন্তু আপনি যখন এই কাজগুলো করেন না, তখন কিন্তু আপনি সেই মেকানিজমগুলো তৈরি করবার, সোসাইটিতে আবারও রিস্টোরেশন অফ হারমোনি তৈরি করবার যে রাস্তা, সেইগুলোকে অ্যাটাক করেন, সেগুলোকে নষ্ট করেন, এবং সেটা সোসাইটির হিলিংয়ের জন্য খুব ভালো কিছু হয় বলে আমার মনে হয় না। চৌধুরী, ধন্যবাদ ছিল একবার। এই যে নাম পরিবর্তনের যে সংস্কৃতিটা, আপনি দেখেন এখনও যদি আপনি ভারতে যান, ভারতে কিন্তু এখনও জিন্নাহ হল, জিন্নাহ রোড নামে কতগুলো তারা নাম পরিবর্তন করেনি। 71 সালে ধরেন ইকবাল হল নাম পরিবর্তন হয়ে গেল। ইকবাল কিন্তু রাজনীতির সাথে বা পাকিস্তান ভাঙার সাথে বা বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই। সেখানে ইকবাল হলের নাম পরিবর্তন করে আরেকটা নাম দেওয়া হলো। তো আমরা তো আরেকটা হল তৈরি করতে পারলাম সেই নামে, তাই না? তারপর যখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হলো, ইটস ওকে, তখন এটাকে এসে আপনার জিয়াউর রহমানের পরপরই হলো এটা জিয়া ইন্টারন্যাশনাল হল। দরকার ছিল না, দরকার ছিল না। আপনি জিয়া নামে আরেকটা এয়ারপোর্ট করেন, নট নেসেসারি। এটা ওনারা করেছেন যখন ওই বিমানবন্দরটা নতুন বিমানবন্দর হলো, তখন করছে, তখন জিয়া, তখন নতুন করে, তারপরে সেটাকে পরিবর্তন করে আওয়ামী লীগ সরকারের সেটা নাম দিল হযরত শাহজালাল, যেন ভবিষ্যতে কেউ হাত না দিতে পারে। কিন্তু সেটারও হাত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কারণ এটা হলো এক ধরনের ব্যাড মেমোরি অর ব্যাড অবজারভেশন, যে হযরত শাহজালাল নাম দিলে আর বাংলাদেশের কেউ মানুষ ওইটাকে টাচ করবে না। হযরত শাহজালালের কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো রিলিজিয়নের সম্পর্ক নাই। ইট ইজ জাস্ট আওয়ার ইমোশনাল, আওয়ার ব্লাইন্ড ইমোশন। তো এই যে পরিবর্তন করা, এখন যদি বঙ্গবন্ধুর নাম হল পরিবর্তন করে আপনি যেমন তারপর পিজি
হসপিটাল ছিল পিজিও, এটা হয়ে গেল বঙ্গবন্ধু হসপিটাল, সেটার কোনো দরকার ছিল না। তো এগুলো সব হচ্ছে আমাদের ইলিউশন অথবা আমাদের ব্লাইন্ড একটা ডিভোশন টু দ্য পার্টি, নট ফর দ্য কান্ট্রি। এটা আমার কাছে মনে হয়, নট ফর দ্য সোসাইটিজ ওয়েলবিং। আমি এখনও যদি আগামীতে যদি কোনো নাম পরিবর্তন হয়, দ্যাট ইজ অলসো নিড টু বি ক্রিটিসাইজ, স্ট্রিক্টলি ক্রিটিসাইজ। কেন নাম পরিবর্তন করতে হবে আমাকে? কেন ফজিলুদ্দিনের নাম পরিবর্তন করতে হবে আমাকে? কেন মুজিব বঙ্গবন্ধুর কোনো কিছুর নাম পরিবর্তন? আমরা নতুন কিছু করি, তারা হ্যাঁ কেন হচ্ছে? এখানেও প্রতিহিংসা রাজনীতি। তারা বলছে যে সব কিছু আওয়ামী লীগ দখল করে নিচ্ছে, অতএব এখানে আমরা যারা আসবো তারা দখল করে নেবে। তো আমি সেই অর্থে নাম পরিবর্তনের কৃষ্টিটাকে বা নামপন্থের পলিটিক্সটাকে মানে একটা নেগেটিভ পলিটিক্স মনে করি, এবং এটা ন্যারোনেস মনে করি এটাকে। তো সেখান থেকে আমি মনে করি যে নাম পরিবর্তন হওয়া দরকার নাই। নতুন নাম যদি করতে হয়, নতুন কোনো সৃষ্টি হতে হোক, শহীদ হাদির নামে নতুন করে কিছু হোক, নতুন করে একটা লাইব্রেরি হোক, নতুন করে একটা হল হোক, নতুন করে একটা সড়ক হোক। হয়েছে না স্বাধীনতার পর আমাদের অনেক সড়ক, ক্যান্টনমেন্টের অনেক সড়ক, কিন্তু নাম ওগুলো আসলে ক্যান্টনমেন্ট সড়ক হয়েছিল, কারো নামে ছিল না। হয়েছে তারপর, কারণ কোনো নাম ছিল না, আপনি নতুন নামকরণ করলেন। কিন্তু নাম একটা ছিল, সেটাকে বাদ দেওয়ার তো কোনো মানেই হয় না। তো আমি মনে করি যে আমাদের না, তবে কিছু জায়গায় মনে হয় হাত দেয়া যেতে পারে, কারণ ওই যে একই পরিবারের অনেক কিছু, মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একই পরিবারের 5 জনের নামে 5টা যে বিষয়, বা একই ব্যক্তির নামে সারা দেশে হয়তো কয়েকশো প্রতিষ্ঠানের নাম আছে। আমার এগুলো একটু আপনি কাটছাট করতে পারেন, আপনি পুরো, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান এখন যদি আপনি জিয়া এস্টাবলিশড অলরেডি যেগুলো এস্টাবলিশ, সেগুলোর মধ্যে হাত দেওয়া উচিত, যেমন জিয়া ইন্টারন্যাশনাল, এবং যেগুলো একটা মোটামুটি নিউট্রাল সময় হয়েছে, সেগুলো তো একেবারেই নয়। রাইট, জিয়া হল তার জিয়ার নির্দেশে হয় না। অতএব আমি মনে করি যে এই জিনিসগুলো আসলে আমাদের পলিটিক্যাল ন্যারোনেস থেকে হচ্ছে, এবং পলিটিক্যাল ইগনোরেন্স থেকে হচ্ছে, নট ফর দ্য কনসাসনেস অফ দ্য দেশপ্রেম। তো আমি সেজন্য অনেক অনুষ্ঠানে নিউ ইয়র্কে বলি যে আমার কাছে মনে হয়, যদিও এটাকে অনেকে বলে এটা বিএনপির গণসঙ্গীত, এটা বিএনপির গণসঙ্গীত না। বিএনপির প্রেসিডেন্ট তো পছন্দ করতেন মনিরুজ্জামান স্যারের লেখা প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার। বিএনপি এটাকে দলীয় সঙ্গীত হিসেবে তারা দেখে, কিন্তু এটাকে আপনি তাদের ব্যাপার থাকুক না, আমি ক্রিটিসাইজ করতে গেলে আমি একজন নাগরিক হিসেবে আমি বলবো যে এটাই তো আমার কথা হওয়া উচিত, আমার সব কিছুর আগে আমার বাংলাদেশ। অতএব সেই অর্থে আমি মনে করি যে বাংলাদেশের উপরে আর কোনো সত্তা নাই, এবং আমার জীবন মরণ সব কিছু বাংলাদেশ কেন্দ্রিক হওয়া উচিত। এই বাংলাদেশ কেন্দ্রিক অর্থে আমি আবার নেহেরুর কথাটা বলি। নেহেরু একবার জনসভায় বক্তৃতা দিয়ে বলছেন, সবাই জয় হিন্দ জয় হিন্দ বলতেছে। নেহেরু প্রশ্ন করলেন জয় হিন্দ মানে কি? তখন অনেকে বলল ভারত মাতার জয়, অনেক বলল হিন্দুর জয়, অনেক বলল ভারত কৃষ্টির জয়। উনি তখন উত্তর দিচ্ছিলেন, তোমাদের সব উত্তর ভুল। জয় হিন্দ মানে হচ্ছে এই ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ, সংস্কৃতির মানুষ, রাজনৈতিক মতবিরোধের মানুষ, সবার ঐক্যমতে যে ভারত, সেটা মানে হচ্ছে জয় ভারত। প্রফেসর আসিফ শাহ, আমরা শেষের দিকে, সো ক্লোজিং রিমার্কস 3-4 মিনিট দুজনের জন্যই। ক্লোজিং রিমার্কসে আমি জাস্ট, যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে এই মুহূর্তে মনে হয় সংস্কার ব্যাপারটা, সেটা নিয়ে একটু বলি। যে এই রেফারেন্ডামের যে ব্যাপারটা, আমার কাছে আমার ব্যক্তিগত ধারণা যে যেভাবে সরকারের যারা রেফারেন্ডাম ম্যানেজ করছেন, যেভাবে তারা আগাচ্ছেন, সেইটাকে তাদের একটু রিভিজিট করা দরকার। এই অর্থে বলছি যে আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, একটা বিশাল মানে একটা লিস্টের মতো করা হয়েছে, 8টা জিনিস দরকার, এবং ধরে নেওয়া হচ্ছে যে মানুষ 8টা জিনিস বোঝে, এবং তাদের কাছে শুধুমাত্র এই আইডিয়াগুলো পরিচয় করিয়ে দিলে তারা হ্যাঁ ভোট পাবে। আমার মনে হয় তাদের একটু রিভিজিট করা দরকার যে মানুষ এই 8টা জিনিস আসলে কতখানি বোঝে। মানুষ আসলে সত্যিকার অর্থে যে প্রশ্নটা তাদের কয়েকটা এফএকিউ এর মতো, যে মানুষ আসলে রেফারেন্ডাম বলতে কি বোঝে, মানুষ হ্যাঁ ভোট বলতে আসলে কি বোঝে, মানুষ না ভোট বলতে হিসেবে কি বোঝে। কারণ আমি যেটা বললাম যে আমি দেখলাম যে অনেক সময় দেখলাম যে মানুষের একটা কনফিউশন অনেক লোকের, যে ধরেন আমি ধানের শীষে ভোট দিব বা দাঁড়িপাল্লায় ভোট দিব, তাহলে আবার হ্যাঁ ভোট দিব কেন? হ্যাঁ ভোট দেওয়া মানে কি আমি আমার ওই আগের ভোটটাকে ভ্যালিডেট করতেছি, আবার না ভোট দেওয়া মানে কি আমার আগের ভোটটা বাতিল হয়ে যাবে? মানে এটা আমাদের কাছে এইখানে বসে খুব উইয়ার্ড একটা প্রশ্ন মনে হয়। কিন্তু রুরাল যে ভোটার,
তার কাছে সেটা একটা প্রশ্ন। আমরা যদি আগেই ধরে নেই যে মানুষ এই 8টা-9টা জিনিস বোঝে, সো তাকে যে জাস্ট এটা বোঝালেই হবে সেটা না। সো কিভাবে আমি রিচ আউট করবো সেটাকে একটু রিথিঙ্ক করা দরকার। কারণ যদি রেফারেন্ডামের ব্যাপারে আপনি যদি মানুষকে স্বচ্ছ ধারণা দিতে না পারেন, তাহলে এই যে আপনি যে সংস্কার যেটা বললেন, যেটার এখনো পুরোপুরি ভবিষ্যৎ হ্যাঁ ভোট হলেই যে সেটা পুরোপুরি হয়ে যাবে সেটা নিয়েও আমরা নিশ্চিত না, কিন্তু না হলে যে এটা বাদ সেটা আমরা নিশ্চিত। সো ওইটার কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ছি। সো এইটাকে আমার মনে হয়, আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, খুব ভালো কথা, এইটার ব্যাপারেও আমাদের একটু মাথা ঘামানো উচিত বা নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়, যদি আমরা আসলেই সামনের দিকে একটা সংস্কারের দিকে যেতে চাই। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, নির্বাচনের এবং আপনার গণভোটের বিষয়টা একই দিনে, এই বিষয়টাকে আমার একটু জটিল মনে হচ্ছে। হোয়াই ইট ইজ একই দিনে? কারণ একটা মানুষ যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন, তখন আপনি সংস্কারের যে 4টা বা 5টা যেটাই থাকুক না, সেটা পড়ে আপনি হ্যাঁ বা না দিতে একটা সময় দরকার। তারপর আপনার কোন দলকে আপনি ভোট দেবে সেটার জন্য আপনার সময় দরকার। তো একটা নির্বাচনে গিয়ে আপনি 2 ধাপে 2 চিন্তায় পড়বেন। হ্যাঁ না একটা ডিফারেন্ট ইস্যু, আবার দলীয় নির্বাচন আরেকটা ইস্যু, নটা একই ইস্যু না কিন্তু। সেই সাথে আবার যোগ করা হয়েছে আপার হাউস লোয়ার হাউস। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কি জিনিসটা বোঝে? আপার হাউস কি, লোয়ার হাউস কি, এর মানেটা কি? এখন মনে হচ্ছে যে আমাদের যে সামাজিক ক্লাসে স্ট্রাটিফিকেশন, তাতে আপার হাউস বলতে মনে হয় আরেকটা এলিট ক্লাস তৈরি করলাম আমি। সেটাই কি সত্যি? তবে হ্যাঁ, বাংলাদেশে আপনার মানুষের সংখ্যা অনুযায়ী আমাদের সংসদ সদস্যের সংখ্যাটা একটু বাড়ানো উচিত। এখন 350 জায়গায় সেটা 500 হতে পারে, সেটা একই হাউস থাকুক। কারণ আমরা এখনও অতটা, যেখানে আপার হাউস, যেন আমেরিকার কথা যদি বলেন, কংগ্রেস এবং সিনেট, এখানে আপার হাউস বা লোয়ার হাউস যদি ধরি, এখানে 52টা স্টেট, 52 রকম, আবার একটা ইমিগ্রেন্ট স্টেট, অনেক কিছু মিলে ওখানে আপার হাউস লোয়ার হাউসের একটা সেন্স কাজ করতে পারে। কিন্তু আমার বাংলাদেশে, যেখানে আমাদের সংস্কৃতি এক, ভাষা এক, মোটামুটিভাবে ধর্ম অনেকাংশে এক, সেখানে হোয়াই আই এম মেকিং অ্যানাদার ক্লাসিফিকেশন ইন দ্য সোসাইটি, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। আমাদের কাছে আপার হাউস মনে হয় যে এলিট, লোয়ার হাউস মনে হয় নিম্নবর্ণ। কিন্তু এই জিনিসটা কেন আমরা এই সংস্কারের মধ্যে আনছি, এটা আমার কাছে পরিষ্কার না। এটা যারা করছেন তারা বুঝাতে পারবেন। এই জিনিসটাকে আমার ডিস্টার্বিং মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে সংস্কারও আমাদের ডিস্টার্বিং ইন দিস সেন্সে, যে আমরা কি আসলে কতটা প্রস্তুত সংস্কারের জন্য, নাকি আমরা আসলেই চাচ্ছি আমাদের পুরাতন নিয়মটাই থাকুক। কারণ সাধারণত দেখা যায় যে ট্রেডিশনাল যেটাকে বলে, সেটা আমরা নতুনকে গড়ার চাইতে পুরাতনকে রক্ষা করতে চাই বেশি। যার জন্য রবীন্দ্রনাথ বলে গেছেন পহেলা বৈশাখের ইনে, যে আমরা পুরাতন জীর্ণতাকে ভুলে যেতে চাই। কেন? কারণ আমরা দেখেছি, উনি তো একটা দার্শনিকও ছিলেন, উনি হয়তো বলছেন আমরা পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চাই, আর আমরা নতুনকে গ্রহণ করতে চাই না। সেরকম উদারতা, মানসিকতা আমাদের মধ্যে। কিন্তু সংস্কার তো আসলে হঠাৎ করে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, 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 এটা অফ কোর্স অনগোয়িং না। প্রসেস, আপনি একটা নেভার এন্ডিং অনগোয়িং প্রসেস। প্রসেস, কিন্তু সেটাকে কিন্তু পলিটিক্যালাইজ করা হয়েছে যে এটাই সংস্কার, এটা লিখে দিলাম, তবে এটার মধ্যে চলো। সংস্কার লিখে হয় না, সংস্কার একটা প্রসেসের মধ্যে যায়, দীর্ঘ সময়ের মধ্যে যায়। একটা রাষ্ট্র কিন্তু পরিবর্তন হতে পারে, একটা রাজনীতি পরিবর্তন হতে, কিন্তু সমাজ পরিবর্তন অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। অতএব আমি মনে করি সেই সময়টা আমরা এখনো দিইনি। আরেকটা শেষ কথা, যে আপনি যদি মনে করেন একটা বাড়ি আছে 1000 বর্গফুট, আমি এখানে ধুলা আছে অনেক, আমি আপনাকে বললাম এই 1000 বর্গফুট বাড়িটা তুমি পরিষ্কার করো। আরেকটা বাড়ি আছে 300 বর্গফুটের, আমি আপনাকে বললাম যে এই বাড়িটা দুইটার কি সময় একই লাগবে? একই তো লাগবে না। যে 1000 বর্গফুট, সেখানে যে সময়টা নিবে 300 বর্গফুটের আরও কম নেবে। অতএব আমার 55 বছর জীবনে আমাদের 55,126 বর্গ মাইলে এত ধুলা, এত ময়লা, এত আবর্জনা, এত কুসংস্কার, এটাকে আমি 2-3 বছর বা 5 বছরে, আর আপনি সব ধুয়ে মুছে ফেললে যে আবার সেখানে ধুলা ময়লা পড়বে না, আবর্জনা হবে না, তাও তো না। অতএব আমি সেটা বলতে চাই না যে এই 5 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে সংস্কার। সেই অর্থে আমি মনে করি সংস্কারটা দীর্ঘ প্রসেস, এবং আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা হয়তো সেটাকে লক্ষ্য রেখে সেটাকে প্রায়োরিটি দিয়ে, এবং আবারও আমার বাংলাদেশ প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশের
নিয়মে কথা বলবো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী এবং প্রফেসর আসিফ শাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সামনে নির্বাচন এবং নির্বাচন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। নির্বাচনে মানুষ নির্বাচন চায়, নির্বাচনটা বাংলাদেশের জন্য জরুরি এবং মানুষের ভোট দেবার আগ্রহ আছে, কিন্তু এক ধরনের অনিশ্চয়তা আছে, বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে মানুষ আছে। আমার অতিথিরা ইতিহাসের বিকৃতি নিয়ে কথা বলেছিলেন। এটা একটা ধারাবাহিক চর্চা আমাদের রাজনৈতিক নেতৃত্বের, এবং এখানেই ওই লিডারশিপ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এইসব প্রসঙ্গগুলোর আলোচনার মধ্যে যে এর উপরেই আসলে নির্ভর করবে যে ইতিহাসকে আমরা কিভাবে দেখতে চাই, এবং ইতিহাসকে আমরা তৈরি করব না, মানুষ ইতিহাস তৈরি করবে এবং সেভাবেই সেটা লেখা হবে। সংস্কার পরিবর্তন, মনস্তত্ত্ব, মনোজগতের পরিবর্তনের কথা আলোচনার মধ্যে এসছে, কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে তার নাগরিকদের ভূমিকাই গুরুত্বপূর্ণ, এবং এই নাগরিকদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মনস্তত্ত্বে পরিবর্তন আনা এটা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র যেটা করতে পারে, আমার অতিথিরাই বলছেন, যে একটা সিস্টেম তৈরি করে দিতে পারে, এবং সেই সিস্টেমের মধ্য দিয়েই খারাপ ভালো হতে না চাইলেও তার কাজটা ভালো হবে, এবং ভালো যদি কাজটা সে করতে ব্যর্থ হয় বা না চায় তাহলে তার জন্য একটা শাস্তির ব্যবস্থা থাকবে। কিন্তু সেই ব্যবস্থাই আসলে আমরা করতে পারি না। বারবার সংস্কারের আলোচনা আসে এবং সংস্কার নিয়ে এত কথা বলা হয় যাতে করে সংস্কারের প্রতি 2007-08 একবার হয়েছে, আরও একবার সেটাই হলো যে এর প্রতি মানুষের আসলে একটা বিরক্তি বা ঘৃণাও তৈরি হচ্ছে। এবং বাংলাদেশে একটা সহজ প্রবণতা আমরা দেখি, রাজনীতিবিদদের দোষারোপ করি, কিন্তু রাজনীতিবিদদের বাইরেও সুশীল সমাজ বা অন্যান্য যারা নাগরিক সমাজের প্রতিনিধি, তারাও যখন সরকারের জন্য যে যা লঙ্কায় সেই হয় রাবণ, সেই প্রবণতাই আমরা দেখেছি। এবং তিনি বিশ্বনন্দিত হন আর দেশের ভেতরে নন্দিত হন বা নিন্দিত হন, চেহারাটা একই। এটাও আসলে এই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। কাজে ব্যবস্থাটা বদলাবার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। সব কথা শেষ কথা, অনেক চর্চা আমরা করেছি, কিন্তু বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটা নির্বাচন খুব জরুরি, এবং সেই নির্বাচনটা ভালো হোক, আমাদের সকলের প্রত্যাশা হবে কিনা আমরা জানি না। আবার নির্বাচন হলেই এমনকি ভালো নির্বাচন হলো যে সেটা গণতন্ত্রের পূর্ণ নিশ্চয়তা দেবে সেটাও বলা যায় না। এটা একটা প্রাথমিক এবং ন্যূনতম পূর্ব শর্ত। সেই শর্তটা আসলে আমাদের পূরণ করবার দিকে মনোযোগ দেওয়া দরকার এই মুহূর্তে, সময় যেটুকু আছে। এর বাইরে আর অন্য কোনো দিকে যদি আমরা দেখছি যে সরকার নির্বাচনের কথা বলছে বটে, আমাদের অতিথিরা আলোচনা করেছেন এই যে রেফারেন্ডাম এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে দিয়ে যে গোজামিল তৈরি করা হয়েছে, রেফারেন্ডাম সম্পর্কে মানুষের জনসচেতনতা তৈরি করা হয়নি। যদি আমরা জানি যে এটা নিয়ে কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে, একটা কমিটি করা হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু মানুষ আসলে সেই অর্থে যথেষ্ট পরিমাণে এই বিষয়ে ওয়াকিবহাল না। আরেকটা বিষয় আমরা দেখছি যে সরকারেরই মধ্যে নানা জায়গায় নানা চুক্তি নানা দেশের সঙ্গে, এমনকি বিমান কেনা সহ নানান চুক্তি করবার কাজেও ব্যস্ত। কোথাও বোঝা যাচ্ছে না যে তারা কি আরও সময় থাকবেন কিনা, বা ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা যে তারাও পাশাপাশি সরকার পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন। এটা ঠিক এখনও পর্যন্ত একটা ধোয়াটে অবস্থার মধ্যে আছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।